মিস্টার আজিজ যে প্রশ্নগুলো তুলেছেন এগুলোকে আদৌ কোনো ভ্যালিড মনে করেন নাকি যেটি ফয়েজ বলেছে যে আওয়ামী লীগের এ টিমের প্রোভাইডেড টেক্সট থেকে উনি এগুলো বলছেন? আচ্ছা, স্বাভাবিকভাবে ভিন্নমত থাকবে কোনো সমস্যা এবং সেই ভিন্নমতের জন্যই তো এই আলোচনা। দারুণ, সেখান থেকে দর্শক বা জনগণ বুঝে নেবে যে আসলে কার কথা সত্য কার কথা মিথ্যা। সুতরাং আমি আমার কথাগুলো বলি। দেখেন, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা শুরু হলো কোন ইস্যুকে কেন্দ্র করে? ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা গণমাধ্যমের খবরে দেখলাম যে সরকারের উচ্চ পর্যায়ের গ্রিন সিগন্যাল পেয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশ ছেড়েছেন এবং তার যে কূটনীতিক পাসপোর্ট ছিল সেটা কিন্তু বহাল ছিল। তার মানে সরকার চাইলে আওয়ামী লীগের ডামি এমপিদের পাসপোর্টগুলো বাতিল করতে পারতো, মন্ত্রীদের বাতিল করতে পারতো, যাতে করে তারা দেশ না ছাড়তে পারে। সরকার সেই কাজটা করতে পারেনি। এখন আমার কথা হলো যে এই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে কি তাহলে আপনি ওই রাষ্ট্রপতি যে দেশ ছাড়লো যাই তাই ব্যক্তি না, শেখ হাসিনার 1 নম্বর দোসর, তাও সরকারের সবুজ সংকেত পেয়ে সেটার আপনি জবাবদিহিতা কোথায় নিশ্চিত করবেন? দ্বিতীয়ত দেখেন, আরও অনেকগুলো ঘটনা কিন্তু ব্যাপকভাবে হইচই শুরু হয়েছিল। মানবিক করিডোর রোহিঙ্গাদের ফেরত দেওয়ার নাম করে উল্টো বরং আমরা দেখলাম রোহিঙ্গারা ফিরে আসলো। মানবিক করিডোর নামে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি। চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা, সেই বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছে। এ ধরনের নানান ধরনের আলোচনা কিন্তু শুরু হয়েছিল। সরকার যখন আসলে এইগুলো আসলে নিতে পারতেছিল না, আমার কাছে এখন প্রশ্ন যে সরকার আসলে দিনে দিনে নতুন নতুন ইস্যু তৈরি করতেছে কিনা। ফয়েজ ভাই যেটা বলল যে কি করবে, গুলি করবে। আপনি যদি গুলি না করেন, আপনি যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, এই বলছে না গুলি করতে হবে, নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি কেন নিষেধাজ্ঞা জারি করেন? আপনি তো আমাকে থামিয়েছেন, আমি তো সাক্ষী, আমি না ভদ্র বলে আমি বলছি ঠিক আছে, আমরা তো আপনাদেরই, আমরা আপনারা একসাথে অভ্যুত্থান করে সরকার গঠন করেছি, কিন্তু তাদেরকে কেন আপনি থামাইতে বুঝিয়ে সেখান থেকে সরাইতে পারলেন না? তারা সেখানে এক রাত পরের দিন অবস্থান করলো, এরপরে শাহবাগে গেল। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে যে তাহলে কি জামাত শিবির শাহবাগের প্রতিশোধ নিল? এই প্রশ্নগুলোর উত্তর আপনি কোথায় দিবেন? আপনি সবাইকে ডেকেছেন যমুনার সামনে, হ্যাঁ আমরা যমুনা ঘেরাও করেছি, যমুনার সামনে থেকে উঠবো না। নাহিদ ইসলাম নিজে পোস্ট করেছে আজকে সমাধান হতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেছে যতক্ষণ না পর্যন্ত লীগ নিষিদ্ধ করা হবে তার আগ পর্যন্ত যমুনা থেকে উঠবো না। আপনি হঠাৎ করে শাহবাগে গিয়ে ওই যে প্রশ্ন ছোড়ার জায়গাটা আপনি করে দিলেন, এই সুযোগটা কেন দিলেন? বিএনপির বিষয়ে একটা কথা এসেছে। দেখেন, বিএনপির সাথে আমরা 22 সাল থেকে যুগবাদ আন্দোলন করি। যেহেতু যুগবাদ আন্দোলন করি, লিয়াজু কমিটি আছে, জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির একদম উচ্চ পর্যায়ে যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। ভাই সেই বিষয়ে জানে কিনা আই ডোন্ট নো। দেখেন, ছাত্রদের পক্ষ থেকে এই রাশেদ খানকে বলা হয়েছিল, নুরুল হক নূরকে বলা হয়েছিল, ভাই আমরা আর পারতেছি না, দলগুলোকে আপনারা বলেন, যেহেতু আপনারা এই আন্দোলনের সিনিয়র ছিলেন, দলগুলোকে বলেন যে তাদেরকে নেমে যেতে। আমি নিজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কনফার্ম করেছি, ছাত্ররা আমাদেরকে কথা দিয়েছে তারা 1 দফার ঘোষণা দিবে। ইতিহাস যখন লিখবো সব আসবে। আজকে টকশোতে আমি বলছি, আমার কাছে যদি প্রমাণ চান সমস্ত প্রমাণ রয়েছে। সুতরাং দলগুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো সাইব দিচ্ছে, আমার মনে হয় আমার বন্ধু সাইব এই বিষয়গুলো জানে না, ইতিহাস জানে না। জানলে এইভাবে ভাইকে অপদস্থ করে এই ধরনের কথা বলে না। দেখেন, এই দেওয়ালটা না ধাক্কাইতে এইরকম করে রাখছিলাম। ছাত্ররা যুক্ত হয়েছে, নেতৃত্ব দিয়েছে। বিএনপি ছিল না, আমরা ছিলাম না, রাজনৈতিক দল ছিল না, সবাই মিলে ধাক্কা দিয়ে হাসিনাকে ফেলিয়ে দিয়েছে। এখন যদি আপনি বাহাদুরি আর কৃতিত্ব নিতে চান যে আমরাই সব করেছি, ওই যে আক্কেল দাঁত ওঠে নাই, সেই ছাত্ররা এসে ফেলাই দিয়েছে, আপনারা 17 বছর ব্যর্থ হয়েছেন, এইভাবে আসলে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে। দেখেন, এই ছাত্ররা যারা আবাবিল পাখির নাই, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, তারা যখন এই ধরনের সিনিয়র নেতাদেরকে, সাবেক এমপিদেরকে, মন্ত্রীদেরকে ছোট করে খাটো করে এই চেয়ারে বসে আমারও অসহ্য লাগে। তাদের বয়সে আমরাও ছিলাম। এইভাবে কথাবার্তা বলা যায় না যে আপনারা কিছু পারেন নাই, আপনারা কিছু ছিঁড়তে পারেন নাই, আমরা সব ছিঁড়ে উল্টাই ফেলছি, এটা কোন কথাবার্তা হইলো? আরেকটি বিষয় বলি, দেখেন, সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে, এটি সত্য। একটি সরকারকে আনলিমিটেড চলতে পারে? আনপ্ল্যান্ড কোন সরকার চলতে পারে? সরকারের 1 মাসের, 2 মাসের, 6 মাসের, 9 মাসের প্ল্যান কি? আপনারা আমেরিকা, ইউরোপে থেকেছেন, সেখান থেকে শিখে এসেছেন, সেটা কেন বাংলাদেশে বাস্তবায়ন করছেন না? সরকার কি তার 6 মাসের একটা প্ল্যান দিতে পারতেন না? 1 বছরের একটা প্ল্যান দিতে পারতেন না? দিয়েছে এখনো পর্যন্ত? রাজনৈতিক দলগুলো কখন নির্বাচনের কথা বলছে? শুরুতে কেউ বলেছে? যখন দেখছে যে সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, যেটা এনসিপির পক্ষে যাচ্ছে, যেটা অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যাচ্ছে। আপনি কি গণহত্যার বিচার করেছেন? 9 মাসে আপনি কি করলেন? একটা ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগের বিচার পুতু করে করতেছেন। এইভাবে কি বিচার হয়? আসিফ নজরুল স্যার নিজে বলেছিল, আমার মনে আছে, মেমোরিতে এখনো বাজে, ডিসেম্বর পর্যন্ত সময় পাইলে গণহত্যার বিচার করব। তো ডিসেম্বর তো চলে আসতেছে, আপনি কেন 10টা ট্রাইব্যুনাল গঠন করলেন না?
10টা ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচার আপনি 1 বছরে পারতেন, একটার মাধ্যমে সেটা করতে লাগবে 10 বছর। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার খসড়া বিধান ছিল, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা ইনক্লুড করা হয়েছিল, ক্যাবিনেটে কেন সেটা বাতিল হলো? সেখানে কি নাহিদ, আসিফ এবং আপনার মাহফুজ ছিল না? তারা কেন এখন যে ভূমিকা রাখলো, আপা যেটা বললো যে একজন উপদেষ্টা কি ফেসবুকে পোস্ট করতে পারে, তারা এখন যে ভূমিকা রাখলো ওই সময় কেন বললো না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল শপথ গ্রহণের আগে এই চুপ্পুর হাতে শপথ না নেওয়া, এক। দ্বিতীয়ত তারা আপনার ইয়ের কথা বলছে, আপনার গণপরিষদের কথা বলছে, তখনই বলা দরকার ছিল এটা অবৈধ সংবিধান, এটাকে বিলুপ্ত বা স্থগিত ঘোষণা করা হলো, নতুন সংবিধান হবে। আপনি তখন বলেন নাই, 9 মাস এসে 8 মাস পরে এসে 6 মাস পরে এসে নতুন নতুন ইস্যু আইনে আপনি ক্যাসাল লাগাইতেছেন। দেশটা যে একটা দিকে নিয়ে যেতে হবে, একটা জায়গায় গিয়ে তো আপনাকে থামতে হবে, সেই থামা তো আমরা দেখতেছি না। 2 দিন পর পর মব জাস্টিস না, মব ইনজাস্টিস হচ্ছে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন, নিষেধাজ্ঞার আন্দোলনকে কোনোভাবে মব ইনজাস্টিস বলছি না। শাহবাগে কি মব ইনজাস্টিস হয়নি? গতকাল সেখানে আহত নামধারী 20 জন, এই 20 জনের মধ্যে শরীফের নেতৃত্বে হামলা হয়েছে। এই শরীফ গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানকে মেরে কপাল ফাটিয়ে দিয়েছিল, আপনারা আরটিভিতেও নিউজ করেছে। আমি সেটাই বলছি, এই শরীফের জামিন করিয়েছে কে জানেন? এই শরীফের জামিন করিয়েছে সার্জিস এবং ওই শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ, যে পদত্যাগ করেছে। এগুলো ইতিহাস আমাদের কাছে আছে। ডিসি নিয়োগের কোনো ঘটনা মিথ্যা নাই, আমি প্রমাণ করে ফেলেছি। যেহেতু তারা নাই, যেহেতু এটা একটা না, আমি তো বলছি আমাকে সার্জিস চ্যালেঞ্জ দিয়েছিল, সার্জিস যদি প্রমাণ করতে না পারেন আপনাকে রাজনীতি ছাড়তে হবে। তো সার্জিস বাবা, আমি তো প্রমাণ দিয়েছি তুমি ডিসি নিয়োগের সাথে জড়িত। আমাকে সে ফোন দিয়েছিল, 1 ঘন্টা কথা হয়েছে, সে আমাকে বলে তার পক্ষে যেন একটা পজিটিভ লেখি। আমার কাছে প্রমাণ রয়েছে, সার্জিসের বেস্ট ফ্রেন্ড এসে আমার কাছে তথ্যপত্র দিয়ে গেছে। ওই সময় এমন ঘটনা ঘটেছে, যে নাকি চাইছে সেই নাকি ডিসি পাইছে, আমার দলে একটা ডিসি দাও, আমার দলে একটা এসপি দাও, এরকম ঘটনা ঘটে গেছে। সরকার কেন তদন্ত করছে না? সর্বশেষ বলবো, উপদেষ্টাদের এপিএস পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ওই মিনিস্ট্রি কেন তদন্ত কমিটি গঠন করলো না? কিসের স্বচ্ছতা, কিসের জবাবদিহিতা? আগে সরকারটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করুক, তারপরে রাষ্ট্র সংস্কারে আলাপ তুলুক। এই আলাপগুলো এগুলো ভাওতাবাজি। আপনি যদি রাষ্ট্র সংস্কার করতেন, 9 মাসে কি কি সংস্কার করেছেন সেই জবাবগুলো আমাকে দেন। আপনি শুধু গল্প শোনাচ্ছেন, বিজনেস সামিটের নামে আপনি মানুষকে ধোঁকাবাজি করছেন। বিদেশিদের সাথে আমরা বসি নাই, চীনের সরকার আমন্ত্রণে আমি যাই নাই, আমি প্রশ্ন করি নাই, বিদেশিরা যখন আসে আমাদের দলের সাথে বসে না। এই ধরনের আনস্টেবল সরকারের অধীনে কেউ বিনিয়োগ করবে না।